যুগ আপডেট। এখন ঘরে বসে থেকে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমনি ঘরে বসে অন্যের ক্ষতি করাটাও সহজ হয়ে গেছে। ফোন শীতলের হাতে, অথচ তার ফোন রিং, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব অন্যের আয়ত্তে। কারো ক্ষোভের নজরে পড়েছে আমাদের সরল মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না, মোট কথা যা ভাবছো শেষও হবে না, সম্ভবও নয়। আমার মেয়েটা ছোট শাহাদাত, আবেগী। এই বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। শীতল বয়সে ছোট, অবুঝ হলেও শুদ্ধতা নয়। শীতল যদি পাগলামি করেও শুদ্ধতাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের শুদ্ধ সেরকম নয় সিমিন। তার পার্সোনালিটি হাই লেভেলের। মানছি শীতল শুদ্ধর সাথে নেউলে সম্পর্ক, কিন্তু হঠাৎ করে শুদ্ধ এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলেও বাড়তি কথা বলানো যায় না, সে এখন শীতলের সাথে তাল মিলিয়ে পক পক করে যায়। ছেলেটাকে অযথা ফুল বোঝো না। হুম। তখন দুপুর একটা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছুঁল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এইদিকে শুদ্ধ জানিয়েছে দুদিনের মধ্যে কাজ না হলে তার গফকে বলে দেবে সে আরেকটা নতুন গফ জুটিয়েছে। হারাম জাদা! শুদ্ধ মুখে মুখে হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গফকে লিপকেস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি লিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশ, পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎ বিপ বিপ শব্দে রেড অ্যালার্ট বাজতে ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে, জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোল মার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করল শুদ্ধকে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। 3বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপ্রিটের আসল নাম ইয়াসিন সিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া, ধামাকাদার খবর, আব্বু সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধর ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগে জেনেছে। এই সুযোগে প্রমাণসহ সায়নকে দেখিয়েছে বিধায় সায়ন দলও ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলেকে, তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়েছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কারো কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনেও অন্য কোনো গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলে? যেই কোডটা পাঠিয়েছিলে ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে, শালারা দেখে আমি ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে। কথা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটা ছেলে, দেশীয় বিদেশি সংমিশ্রণে তার মুখাবয়ব। তাকে এক পলক দেখে শুদ্ধ আছোয়া হয়ে বিছানায় বসল। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেওয়াল ভেদ করে একটা পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নাম করা মাফিয়ার বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এ অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাঁটো, তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির শিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশি চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এটুকু পড়ে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9x19 মিলিমিটার পারাবেলাম, M1911 CZ75, সিহর্স SE পেলিকান 1200, MTM দ্বৈত ও প্লানো 1404 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে হাসি নেই। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আরেকটু জুম করে দেখল ইয়াসিরের পেছন সাইড। এরপরই সে হো হো করে হেসে উঠল, কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবি মানুষটা ইয়াসির নয়।
এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটে ছবিটা তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত হতে পারে নিজেদের আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয়, তবে সে কে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানা জটিল প্রশ্নের গোলক ধাঁধায় সমাধা পেল না শুদ্ধ। তবে বুঝলো এখানে অন্য কোনো ঘাপলা আছে, যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক। এমনও হতে পারে এই ইয়াসিরই তাদেরই চেনা জানা আপন কেউ। মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। শুদ্ধ 2 পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিচেল হাসল। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সব কিছু গুছিয়ে নিল। আর ঘন্টাখানেক পরেই তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্টস জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পরপর পৌঁছাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মিলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল বা মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে কিনা চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময় প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মাটি ছোঁয়ার অপেক্ষায়। শুদ্ধ দেশে ফিরেছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে বিধায় আর কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত শীতল তার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একই সাথে বেড়ে ওঠা, লোকসমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মুদ্রা কথা, দুজনের কারো মনে কারোরই জন্য অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এটুকু ভেবে শুদ্ধ নিজে হতবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের কথা সব জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখ চোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ি শুদ্ধ সবাই জানবে। শাহাদাত চৌধুরী কিভাবে নেবে ব্যাপারটা জানা নেই, তবে ভিলেন হবে শারাফা চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয়ও, তবে রাজনীতি ছাড়ার শর্তে দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদের বিয়েও হবে, সংসার হবে, সায়ন স্বর্ণকে মেনেও নেবে। কিন্তু ভুল ক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়ও, তাদের বাড়ির কেউ মানবে না। কারণ এটা হয় না, লোকসমাজ বলে কিছু আছে। যদি তাদের 2 ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়ও, তখন আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ি, একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না, যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপটে যাবে। বাজে কথা রটানো হবে, চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাঁদা ছুড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য, শীতল শখ স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্ট। চঞ্চলতা তার অন্ত্রে অন্ত্রে। তাকে ছাড়া কাউকেই ভয় করে না, বারণ শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে শারাফা চৌধুরী একটু বেশি লাই পায়, প্রশ্রয় পায়। এটুকুতেই মেয়েটা সাপের 5 পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর জেদে অটল থাকে। এজন্য একটু আধটু শাসন করে এই ইচ্ছা। তার মানে এই না যে সে শীতলকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়ালে ভালোবাসা চুইয়ে চুইয়ে পড়ছে।
এসব করতে হয়ে গেছে তার। শীতল ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝাতে বোঝাতে। বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি বাসলাম না, তো তাতে কি বাংলাদেশে এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই। এসব ভাবতে ভাবতে শুদ্ধ ঠোঁটের কোণে হাসি খেলে গেল। গতদিন তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে, সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস। নামগুলো মনে রাখা কঠিন। এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দেবে। মোট কথা, শখ কখনো এসব মেলি হাবিজাবি আনার কথা তাকে বলবে না। এ কাজ কার বুঝতে একটু কষ্ট হয়নি তার। এসব এমন নানান কথা ভাবতে ভাবতে শুদ্ধ শরীর এলিয়ে চোখ জোড়া বন্ধ করে দিল। অতপর লং জার্নি পার করে যথাসময় দেশের মাটিতে পা রাখল। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় করে উবার নিয়ে বাসার পথে রওনা হলো। গলা ছিঁড়ে গান গাইতে গাইতে ধারালো একটা করাত কিনে গুদাম ঘরে ঢুকলো আজও। অন্য হাতে প্যাকেট মোড়া টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতের কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শাহরিয়ার ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শাহরিয়ার ভাই পার্টি অফিস রুমে তাকে ডেকে উঠে হঠাৎ শুধালো, বিদেশি ব্র্যান্ড নাকি খাঁটি বাংলা? আজম কথার মানে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করছিল। সাহস করে জিজ্ঞাসাও করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে দাঁত বের করে হাসল। ধরে নিল ভাইয়ের মন ভালো, কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্র্যান্ড চাখার সুযোগ দেয়। আজও হয়তো সেই দিন বোধ হয়। মনে মনে সবই ভাবছিল সে। খুশিতে ছলমলো করছিল তার মুখ চোখ। তখন সায়ন 10 আঙ্গুলের সাহায্যে আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, বুতা জং ধরা করাত আনবে। এরপর বুতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ো তেবড়ো করে ওদের 4 হাত পা কাটবে। বলেও যেন কাটাকাটি স্মুথ না হয়। আর হ্যাঁ, 5 জন ওরা। 5 গুণ 4 20 হয়। মোট 20টা হাত পা চটের বস্তায় ভরে ঠিক সকাল 10টার মধ্যে আমার সামনে নিয়ে হাজির করবি। যদি 10টা একও বাঁচে তাহলে তোকেও ওই অবস্থা দান করব। ওকে ভাই। আর হ্যাঁ, 4 বেঁধে কাটবি, জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। সিদ্দিকের দিকে নজর রাখতে বলছিলাম। রেখেছি। সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ক্ষমতার লোভে বউটারেও অন্যের বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই। ইশারা করা মাত্রই সব ভাইরাল করে দিব। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই, তবে কনক আপনার নামে পুলিশ কেস করেছে। তার মতে পুরনো শত্রুতার জের ধরে আপনিই এ কাজ করেছেন। আমি বুঝি না, কনক আমার মারা খেতে তো লাইক করে কেন? একা একা আর কতজনকে মারা দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলেও একটা ব্যাপার আছে। সিদ্দিক যে এত আদর যত্ন করে ওর পেছন মারা দিল, অথচ সে ওদিক ওদিক তাকিয়ে সত্যিটা না জেনে সামনে আমার নামই জপে যাচ্ছে। শালা সত্যি সত্যি আমার এই থুরুলাম মারে? আমি খালি এসব বালছাল কিছু বুঝি না, তাই। আজও মুখ টিপে হাসল। সায়ন তখন এক বান্ডেল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করল। সে নিল। এরপর দল বেঁধে টাকিলা নিয়ে চলে এলো ডালের গুদাম ঘরে। এখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয়, রাত 10টার আগেই কাজ সেরে ফেলবে। এসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঠেলে লেগে গেল আদেশকৃত কাছে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5 জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নতুবা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেই সব কিছুই না। তারা একপাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরের দিন সকাল 10টা। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান মাস। পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও সিমি। 3 জন মিলে বড় লিস্ট করে ধরিয়ে দিলেন সামান চৌধুরীর হাতে। সামান চৌধুরী যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরল সাম্য সৃজন। জেদ ধরল তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। সায়ন শুদ্ধ ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সে দায়িত্ব পালন করবে। সামান চৌধুরী বোঝাতে পারলেন না, এ সময় বাজারে খুব ভিড় থাকে, প্রচণ্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে। অন্য আরেকদিন বাজার করতে নিয়ে যাবে, কিন্তু না, তারা শুনলই না। অগত্যা জেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। শরাফত চৌধুরী বারবার গাড়িতে করে যেতে বললেন,
কিন্তু সাম্য সৃজন এবারও গোঁ ধরল তারা রিকশায় যাবে। দুই ছেলের কথা মতো সামাদ চৌধুরী তাদের নিয়ে রিকশায় চড়ে বসলেন। পাড়ার মোড় পার হতেই দেখা গেল সায়ন দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলেপুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলায় ডাকলো না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। শখ, স্বর্ণ, শীতল কেউ দুদিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। দুদিন আগে শীতল হঠাৎই গো ধরল সে ফুপির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাকপ্যাক নিয়ে রেডি। মূলত শুদ্ধ আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা না ছেড়ে শখ, স্বর্ণ ওর সাথে গিয়েছিল। দুটো দিন থেকে যখন শুনল শুদ্ধ ফিরতে আরও দেরি হবে, তখনই বাসায় ফিরে এসেছে। আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে। এই কথা ভেবেই শীতলের প্রাণবন্ত রূপটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আজ শপিং মলে যাবে দুজনে। দেখে আসবে এবারের ঈদে কোন ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালারটা ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতেই তার ড্রেস নিয়ে চিন্তিত। এই নিয়ে সিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ সেরে সিতারা চৌধুরীর মনে পড়ল সকালের ওষুধটা খেতে ভুলে গেছেন। রুমে ড্রেসিং টেবিলের সামনেই রাখা ওনার ওষুধের পাতা। যেতেও ইচ্ছে করছে না। ওনার সোফায় বসে দেখলেন শীতলকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। তাই তাকে বললেন, শীতল, আমার রুম থেকে ওষুধের পাতাটা এনে দে তো মা। কোন ওষুধের পাতা বড় মা? সাদা পাতা। কোথায় আছে? ড্রেসিং টেবিলের উপর। আচ্ছা। এ কথা বলে সে চলে গেল বড় মায়ের ঘরে। সামনে রাখা ওষুধের পাতা। সে সেটা নিয়ে বের হতেই চোখ পড়ল একটা অ্যালবামের দিকে। এটা চেনে সে, দেখেছেও বহুবার। তবু বড়সড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা, বড় আব্বুর বিয়ের সব ছবি আছে। আছে তাদের সব ভাই বোনদের ছোটবেলার স্মৃতি। দাদা দাদির ছবিও আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসলো। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালোই লাগে। হাসাহাসি হয়। ততক্ষণে সিতারা সরে এসে বসেছে তার পাশে। উনিও দৃষ্টি দিয়েছে এই দিকে। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেসব গল্প শোনাচ্ছে না। শীতল মন দিয়ে তা শুনছে। কখনো খিলখিল করে উচ্চযোগে হেসে উঠেছে, তার সঙ্গে তাল মিলাচ্ছেন সিতারাও। তখন কলিং বেল বেজে উঠল। সিমিন এদিকেই আসছিলেন দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারোর সাথে কথা বলেছে, মানে পরিচিত কেউই হবে ভেবে সিতারা কিংবা শীতল কেউ পাত্তা দিল না। নিজেরা নিজেদের গল্পে মেতে থাকলো। তখন শীতল একটা ছবির দিকে তাকিয়ে ডাকলো, বড় মা। কলেজে থাকাকালীন শুদ্ধ ভাই হাবাগোবা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলের চোখ, নাক, মুখ, ঠোঁটের আর দেখেছিস? দেখেছি, পুরোই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলের চোখ মুখ হাম্বা টাইপের? কেন, তুমি জানতে না? এই দেখো, শুদ্ধ ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো। মোটা চওড়া করে কাজল দিয়ে দিলেই পুরোই দেশি গরু। তখন পাশে কাউকে বসতে দেখে দুজনেই তাকাতেই দেখে ক্লান্ত শরীরে শুদ্ধ এসে বসেছে। শীতল চোখ সরিয়ে ছবির দিকে তাকিয়ে আর চোখে আরেকবার তাকালো শুদ্ধর দিকে। শুনে নিল নাকি? মার না খেতে হয়। তবে হাবাগোবাটা আর হাবাগোবা নেই, সুদর্শন পুরুষে পরিণত হয়েছে। মুখে যত যায় বলুক, বিশুদ্ধ পুরুষের পুরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর্ট সত্যিই মুগ্ধ করার। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুলে নিউ হেয়ার কাট। লম্বায় কত হতে পারে সঠিকটা জানা নেই, তবে অনেকটাই লম্বা। তাকে চোখ তুলে উপরে তাকিয়ে কথা বলতে হয়। যদিও চৌধুরীরা সবাই উচ্চতায় এমন, সে আর তাকালো না, আর না আগ বাড়িয়ে কোনো কথা বলল। দেখা যাবে কিছু বলতে গেলে তারা বাঁকা কথা বলে বসে থাকবে। সিতারা ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। কুশল বিনিময় করলেন। সিরাত, সিমিন তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হয়ে খাবার তাড়া দিলেন। শীতল তাকিয়ে তাকিয়ে দেখল তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও দুদিন পর তো বাড়ি এলো, কই খেয়েও তো এমন করলো না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো, সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে গিয়ে খেয়ে নিন শুদ্ধ ভাই। রাজ্য জয় করে ফিরেছেন, কত ধকল গেছে, একটু বিশ্রাম না নিলে হয়। তাছাড়া মেয়ে মানুষের সাথে আকাশে আকাশে উড়াউড়ি করা কি চারটিখানি কথা নাকি? এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। বাড়ি আসতে না আসতে খোঁচা মারা শুরু।
এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতে মার খেয়ে এরপর যদি থামে। তাকে তাকাতে দেখে শীতল উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে, অনেক অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করে সেটা আবার কেড়েও নেয়। হায় রে দুনিয়া, পৃথিবীতে মানবতা বলে কিচ্ছু নেই। আল্লাহ এসব জল্লাদের তৌফিক দান করো, রমজানের উসিলায় এদের মনে মায়া দাও, আমিন। আজ প্রায় 2 দিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ। মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে, আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের বাবা মা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের জানে বা চেনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অগত্যা ভেবেই নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই কওয়া নেই, এভাবে যোগাযোগ বন্ধ রাখার কারণ কি? এসব ভেবেই ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার। ছোট ছোট সমস্যাগুলোই একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্রই কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে। এর মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ করা বন্ধ করে দিল? কই, আহনাফ তো এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারেই লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু। তবে অন্য কিছুটা কি গিয়েই না হয়ে জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ শখ কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, ঘুণাক্ষরেও টের পায়নি। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশে কারোর কানে পৌঁছায়নি ফোনের টোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তে ঘুমিয়েছিল একটু। বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিতেই সাম্য সৃজন টেনে বাগানে এনেছে। শীতল নাকি ডাকছে। এসে দেখে শীতল গাছে উঠে বসে আছে। স্বর্ণ ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনেই তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে উপরে তাকালো। শীতল মগ ডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল, ওড়না কোমরে পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসল। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনের দিকে। সাম্য সৃজন শখ স্বর্ণ কামড় বসালো ডাঁসা ডাঁসা পেয়ারায়। লাল পেয়ারা, খেতে খুবই মজা। পেয়ারায় কামড় বসিয়ে কিছু একটা ভেবেই শীতল শখকে ডাকলো, আপু। তোমার হবু শ্বশুরের এন্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে কথা শুনে বাবাচাকা খেয়ে গেল শখ। পেয়ারা চিবানো থামিয়ে চোখ তুলে তাকালো দাঁত বের করে হাসা শীতলের দিকে। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল। সে বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। ছি ছি, এসব কি বলছিস শীতল? এসব বলতে নেই। তুমি বলো, সমস্যা না থাকলে ভাইয়ের একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। সব বিষয় নিয়ে তাকিয়ে আছে। এ পাজিরা কিসব বলে? বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল, কিন্তু হাসলো না, বরং শখকে আরেকটু ভরকে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা করার এখন থেকে শুরু করতে বলো। কানা বোঝা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও দাও, এক্ষুনি ফোন দাও। এমনিতে অনেক দেরি হয়েছে, তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। একথা বলে শীতল থামতে সাম্য গেটের দিকে উকি ঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসছে দেখে বলল, শীতল আপু গাছ থেকে নামো, শুদ্ধ ভাই কিন্তু বাসাতে যাচ্ছে। তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়? হে হে বেয়াদব, আমি তো শুদ্ধ ভাইকে ভয় পাই জানিস? তোর পিয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায়। এই শীতলকে ভয় পায় ওই সোয়াইব শুদ্ধ ভাই। যা, ঢপ মারার আর জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দিব, দেখবি? দেখবো। ঠিক আছে, আগামী লাল শুক্রবারে প্রমাণ দিব, তখনই মিলিয়ে নিস আমার কথা। এই শীতল মিথ্যা বলে না রে পাগলা, মিথ্যা বলে না। ঠিক আছে। শখকে চেঁচিয়ে শীতল এবার স্বর্ণকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিক্সের দোকান আছে না? ওই দোকানের মালিকের ছেলেটার নাম রেহান। সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয় বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুড়ি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ও, সে আরো বলেছে আমি নাকি দুলাভাই ডাকলে আরো অনেক কিছু দিবে। দেখেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? না। কেন?
ব্যাটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভুগে। আহনাব ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট মেয়ের দুলাভাই হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম, চকলেট বয়টাই, নয়তো সমাজের মুখ দেখানো উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপরে তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখন সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো। তাকে দেখা মাত্র সবাই চুপ, শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়। শুদ্ধ সবকটার মুখ দেখে জানালো আহনাফের বাবা মা এসেছে। ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে, কথা বলে, হয়তো খিহি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন ভদ্র বাচ্চার মতন ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার শুধু মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকা শীতলের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে, তাই শীতল বোকা বোকা হাসল, হেসে হেসে বলল, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করার চারটেখানি কথা না, তাই না? হ্যাঁ, কথাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার উড়াউড়ি? ভালোই। দোয়া করি যেন ভালোই যায়। এ কথা বলতে বলতে শুদ্ধ বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাটায় ভরে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার শীতল আর্তনাদ করে উঠল। এ কি করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবি আমি কি জানি? কাটা সরান। পারবো না। আর নেমে কি করবে? মকডেলে বসে বসে কার এন্টেনায় কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান, একটু পরেই তেনারাও সংগঠিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়য়ের কাঁটা দিয়ে রাখলো, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলের। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কি আপনার এন্টিনার কথা বলেছি নাকি? বলেছি শকাপুর শ্বশুরের। আমারটার কথা বলিস নি বলে এখনো শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পন্ন করতাম। কাটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি তো। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না, আমি তো বলিনি। শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরো দুটো বড়য়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুদ্ধ ভাই, না ছুঁয়ে বলছি, আর কোনোদিন গাছে উঠবো না। দয়া করে কাটা সরিয়ে যান শুদ্ধ ভাই। ও ভাই, ভাই রে, হে কে কোথায় আছিস? নাম আমাকে, বাচ্চা রে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এটুকু সময়ে একটা স্বপ্নও দেখেছে স্বর্ণকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতল আর শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে, ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে, কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে, মুখের সামনে থাকে 1 হাত ঘোমটা। কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখে ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণ প্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই ওখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগ রাত। সোহাগ রাত না ছাই। ও মা, এ কি কথা? বিয়ে হয়ে গেছে আমাদের, আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দ্রুত নেমে আয় যান, দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। না সার ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছে আমি, বল? আপনি কেন ক্যাটকেটে হলুদ রঙের শার্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন? আমার তো হলুদ কালার শার্ট নেই সোনা, তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। একথা বলতে না বলতে স্বর্ণ লাফ দিয়েছে তার উপর। সে স্বর্ণকে ক্যাচ করে জাঁপটে ধরে পাগলের মতন চুমু দিতে শুরু করেছে। চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা ও মসৃণ গ্রীবা।
এতদিনের অপেক্ষার তর যে আর সয় না। কম্পিত হাতে খুলেও ফেলেছে বউয়ের পরনের শাড়ি, মুখ ডুবিয়েছে গলায়। মন, মস্তিষ্ক, হাত, উন্মাদ দেহখানা যেন এখন পাগলা ঘোড়ার নিয়ে অবাধ্য। তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। দু চোখ খুলে দেখে শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার বাসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগেই বিরক্তি নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমুকাচ্ছিলে কেন? মাথাটা দেখি একেবারেই গেছে। সায়ন ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই? আর বউ? বউ কই তার? সেবার মাথা চুলকাতে চুলকাতে আমতামতা করে বলল, আমার বউ কোথায়? এখানে তো ছিল। ডাস্টবিনে ফেলে এসছি, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবাকে যেন ডাকছে, শুনে এসো। বাবা ডাকছে? হুম। তুই যা, শাওয়ার নিয়ে আসছি। কিছুক্ষণ আগে এনে শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। শুদ্ধ সায়নের কথার মানে বুঝে মুখ কুঁচকে বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেলল। স্বর্ণ জানলে তাকে ঝাঁটা পেটা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে আহনাফের বাবা মায়ের জন্য। কুশল বিনিময় সেরেছে। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যাই হয়নি। কিছুক্ষণ আগেও আহনাফের সাথে কথা হয়েছে। এ কথা শুনে আহনাফের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিতে। শখ দিল। একবার কল দিতে আহনাফের কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো, এতক্ষণে মনে পড়লো আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুঁকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাফের বাবা ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করেই জানো। যাই হোক, তোমরা এখানে কেন হঠাৎ? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা, তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এ কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রু কুচকে তাকিয়েছেন শরাফা চৌধুরী। সামান চৌধুরীর কপালেও চিন্তার ভাঁজ। শুদ্ধ দুই হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবাও ছেলে উল্টোপাল্টা কিছু বললে আজ ধোলাই দিতে কামতে রাখবে না সে। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো স্বর্ণের সাথে। তাকে অসময় গোসল করতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাফদের কথা শোনায় মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদি এনে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবি না বিয়াদব। বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? হ্যাঁ, দূরে যা বলছি। স্বর্ণ তার কথার আগামাথা কিছুই বুঝল না। ওদিকে আহনাফের বাবা পারছে না ছেলেকে দু থাপ্পড় দিতে। তখন শরাফা চৌধুরী গলা খাঁকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজেই কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহনাফের বাবা ফোন এগিয়ে দিলে শরাফাত চৌধুরী স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাফ, কোনো সমস্যা? হঠাৎ উনাকে দেখে আহনাফ ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। শরাফা চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি, সব কিছু করেছে কিংবা অন্য কিছু। আহনাফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্টভাবে জানালো, আঙ্কেল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া। জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন শরাফা চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা, কাতরতা। এই বয়স, এই সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে দু একটা পাক ধরেছে, মানে এই না, অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা, তোমার কি মতামত? বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতামতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে।
সত্যি বলতে সে জানে আহনাফ কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন একটা বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘুচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশে থেকে চুপ করে শুনেছে আহনাফ। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শারাফা চৌধুরীও দেখেছে আহনাফের অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন সায়ন মুখ খুলল, আহনাফের উদ্দেশ্যে বলল, ডেট এগোবো ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডুবানো যাবে না। গার্জিয়ান হিসাবে তোমাকে তো বুঝতে হবে আহনাফ, ডাক্তারি পোশাক অন্যের সাথে গুলিয়ে ফেলে চলবে না। এ কথা শুনে আহনাফের মুখটা মলিন হয়ে গেল। এবার সামাদ চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে যাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি, আমি এই 3 মাসে সব ব্যবস্থা করে ফেলব। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড এফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নিব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আহনাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে পড়াশোনায় ইফেক্ট পড়বে, এটা তো ভুল বলেননি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখও নীরবে কাঁদতে লাগলো। তবুও আহনাফ দমল না। সে মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। বউ আমার, বিয়েও করব আমি, তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও, তাহলে আগে পিছের হিসাব করে কি লাভ? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই। কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহনাফের কথায় শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাবি করল। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে, এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এ কথা শুনে শখ যেন আটকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা, এখন মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ? আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে 3 মাস পরে? তখন সামাদ চৌধুরী কথা ধরলেন, কিন্তু তোর পড়াশোনা? এ কথার জবাব শখের দেওয়া হলো না, কারণ আহনাফের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞেস করে বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসা মানুষের চাওয়া পাওয়াকে ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, তার ভালো মন্দ সকল সমস্যার সমাধান দাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এটুকু বলে সে মেজো চাচুর দিকে তাকালো। ওনার বলা কথার জবাবে বলল, বিয়ের পরে মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাফ যদি শখের পড়াশোনার সামান্যতম বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোন রাখবো ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে, সে চৌধুরীদের সম্পত্তি নয়, বরং চৌধুরীদের কলেজে নিয়ে যাচ্ছে। যাকে তাকে অমূল্য রত্ন আমরা দেব না, যাকে দেব তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথায় নয়, কাজ করে দেখাতে হবে। শুদ্ধর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠ আর কি। এরপর আহনাফের কথা অনুযায়ী 3 মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমট পরিবেশ কাটাতেই সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহনাফও হাফ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আর কিছুক্ষণ থেকে আহনাফের বাবা মা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। একা একা ড্রয়িং রুম ফাঁকা হতে সায়নও রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণের রুমে, কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না, অথচ স্বপ্নে এসে কী সব করে যায়।
কেন করে সব? এর জবাব তাকে দিতেই হবে, না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে রাখছে। এ কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। সায়ন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে, কিন্তু গিয়ে কাউকে দেখল না। খুঁজল এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখল স্বর্ণ নয়, শীতল গাছের উপর বসে ভ্যাভ্যা করে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্র সায়ন বিচলিত হয়ে বলল,